নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের সরস্বতীর লীলা কমল বিভাগে আপনাদের সকলকে গল্প শোনাতে। আমার বিষয় আপনারা তো জানেন, মহিলা লেখকদের নিয়ে কথা বলছি। আজকে আমি 19-20 শতকের একজন মহীয়সী নারীর কথা বলবো, শান্তা দেবী। শান্তা দেবী একজন বিখ্যাত লেখক ছিলেন সেই আমলে, কিন্তু আজকে আমরা শান্তা দেবীর নাম কতজনই বা জানি, কিন্তু সেই সময় শান্তা দেবী এবং তাঁর বোন সীতা দেবী দুজনে মিলে বাংলা সাহিত্যে একটা ছাপ রেখে গিয়েছিলেন এবং তারা দুজনেই ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের দুই কন্যা। তো আজকে আমরা শান্তা দেবীকে নিয়েই কথা বলবো। ছোটোবেলায় ওই একটা আশ্চর্য সুন্দর সাহিত্যিক পরিমণ্ডল পেয়েছিলেন বড় হওয়ার জন্য, এবং সেটা তাদের জীবনে সাহিত্যিক বোধ তৈরি করতে অনেকটাই সাহায্য করেছিল। তারা থাকতেন এলাহাবাদে সেরকম ভালো মেয়েদের স্কুল ছিল না বলে বাড়িতেই বাবার বন্ধুদের কাছে পড়াশুনো করতেন, বাবার কাছেও করতেন। অসংখ্য পত্রিকা আসতো বাড়িতে, বইপত্র সমস্ত কিছু ছিল। তো সেই সমস্ত কিছু নিয়ে একটা অদ্ভুত বোধের জগৎ তৈরি হচ্ছিল তাদের। তো সেই শান্তা দেবী তারা যখন বড় হচ্ছেন, পরবর্তীকালে তিনি স্মৃতিচারণায় লিখছেন যে মা দুই বোনকে পৌরাণিক গল্প পাঠ করে শোনাতেন, এবং তাদের শিক্ষক বাবার বন্ধু নেপালচন্দ্র রায়ের কাছেও বিদেশি নানা রকমের রূপকথা, বিদেশি অনুবাদ গল্পগুলি তারা পড়ছেন, এবং বিভিন্ন ভাষায় শান্তা দেবীর ব্যুৎপত্তি ঘটছে। তো বহু ভাষাবিদ ছিলেন তিনি। এছাড়াও অর্থনীতি এবং অঙ্কে তার আলাদা রকম দক্ষতা ছিল। তো তাদের পৈতৃক বাড়ি তো ছিল বাঁকুড়াতে, তো সেই বাঁকুড়াতে মাঝে মাঝেই আসতেন। তার ফলে এলাহাবাদে থাকলেও বাংলা সাহিত্যের সঙ্গে সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হয়নি, আর বিচ্ছিন্ন হবেই বা কী করে। রামানন্দ চট্টোপাধ্যায় যার বাবা এবং কালিদাস নাগ যার স্বামী, তিনি তো আগাগোড়া সাহিত্যিক পরিমণ্ডলে এবং একটা সাংস্কৃতিক চর্চার পরিমণ্ডলের মধ্যেই থেকেছেন। জীবন তাকে সেই সুযোগটা দিয়েছিল। 19 শতক 20 শতকের সমস্ত মেয়েরা কিন্তু সেই সুযোগ পাননি। খেয়াল করে দেখবেন যে আমরা তো ধারাবাহিক আলোচনা করছি এবং অনেক মহিলা লেখকদের নিয়ে আলোচনা করছি, সেখানে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে বাড়ির সহায়তা পেয়ে গিয়েছেন, এবং তাদের মধ্যেও কেউ কেউ ছিলেন যারা একেবারেই পাননি, তারা আলাদা রকমের। তো শান্তা দেবী বা সীতা দেবীর কথা কিন্তু আলাদা। শান্তা দেবী বোনের সাহচর্যও পেয়েছিলেন, এবং দুই বোনে মিলে আমার মনে হয় পড়া খেলা ব্যাপারটা ভালোই জমেছিল, যে কারণে দুজনে মিলে অনুবাদ করা, দুজনে মিলে গল্প লেখা, পরস্পরের গল্প অনুবাদ করা, এই সমস্ত কাজগুলো কিন্তু তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছিলেন। তো সেই শান্তা দেবীর কথাই বলি, এবং উনি পরবর্তীকালে লিখছেন যে ছোটোবেলায় যখন মায়ের কাছে বা মাস্টারমশাইয়ের কাছে গল্প শুনতেন, তখন থেকেই গল্প লেখার ইচ্ছাটা, নিজেরা গল্প বলার ইচ্ছেটা তাদের মনের মধ্যে জেগে উঠেছিল। এই জন্যেই আমি কথকতার কথা বলি যে গল্প যে মানুষের জীবনে কতটা বড় ভূমিকা নিতে পারে, সেটা কিন্তু আমাদের যারা পূর্ব প্রজন্ম বা যারা গল্প শুনে বড় হয়েছেন বা গল্প পড়তে ভালোবাসেন, তাদের দেখেই বোঝা যায়। তো শান্তা দেবী বেথুন স্কুলে ভর্তি হন যখন তারা কলকাতায় পাকাপাকিভাবে চলে আসেন এলাহাবাদ থেকে। এই শুরু হয় তার জীবনের একটা নতুন পর্ব। বেথুন স্কুল পার হয়ে বেথুন কলেজ, এবং সেখানে লেখাপড়া, সেখানে বিয়েতে মেয়েদের মধ্যে প্রথম হওয়ার জন্য তিনি পদ্মাবতী পদক লাভ করেছিলেন। আরও অনেক পুরস্কার তার জন্য পরবর্তীকালে অপেক্ষা করে রয়েছে। এবং শান্তা দেবীর লেখা শুধুমাত্র যে গল্প, উপন্যাস বা প্রবন্ধের মধ্যে থেমেছিল তা নয়, তিনি ট্রাভেলগ লিখেছিলেন, এবং স্বামী কালিদাস নাগ একজন ঐতিহাসিক ছিলেন, তার সঙ্গে দেশ বিদেশ ঘুরতে ঘুরতে নানা রকম ভ্রমণ কাহিনী তিনি লিখে ফেলেছিলেন। তার মধ্যে জাপানের কথা, মহেঞ্জোদড়োর কথা, এই সমস্ত ট্রাভেলগগুলি খুব বিখ্যাত ছিল। পত্রিকাতে তো বিভিন্ন রকমভাবে কাজ করেই ছিলেন, মানে পত্রিকার সম্পাদনা বিভাগেও কাজ করেছিলেন। সেই সময় মেয়েদের ওই পত্রিকার সম্পাদনা বিভাগে কাজ করার নিদর্শন কিন্তু খুব কম। জ্ঞানদা নন্দিনী দেবী করেছিলেন, এবং এক্ষেত্রে আমরা শান্তা দেবীর নামও করতে পারি। তাদের যে উল্লেখযোগ্য কাজ, শ্রীশচন্দ্রের লেখা ফোকটেলস অফ ইন্ডিয়া, এইটাকে অনুবাদ করেন তারা হিন্দুস্তানি উপকথা হিসেবে, এবং সেই অনুবাদ আজও পাওয়া যায়।
সেই অনুবাদ আজও বিখ্যাত এবং তিনি জন্মেছিলেন 1893 সালের 29শে এপ্রিল। এবং এই যে মেয়েটি একটি ব্রাহ্ম পরিমণ্ডলের মধ্যে বড় হচ্ছেন এবং নিরীশ্বরবাদী সাধনা তাদের জীবনকে না অনেকটা সহজ করে দিয়েছিল, কারণ প্রচলিত রক্ষণশীল হিন্দু সমাজ মেয়েদের অতটাও স্বাধীনতা দেয়নি ব্রাহ্ম সমাজের মেয়েরা যতটা স্বাধীনতা তখন পেয়েছিলেন। শান্তাদেবী ব্রাহ্ম পরিবারে বড় হওয়ার জন্য এটা কিন্তু তার সুবিধে। সংস্কৃত হিন্দি ভাষাও তিনি খুব ভালো জানতেন এবং পৈতৃক বাড়ি বাঁকুড়াতে তাদের চর্চাটাই অন্যরকম ছিল এবং বাবার প্রভাব তার জীবনে কিন্তু বিরাট ভূমিকা পালন করে। মনে আছে একটি ঘটনা পড়েছিলাম যে যখন শান্তাদেবীর পর সীতাদেবী জন্মালেন, আরেকটি মেয়ে জন্মানোর জন্য শান্তাদেবীদের জ্যাঠা খুব দুঃখ প্রকাশ করেছিলেন। তখন রামানন্দবাবু বলেছিলেন যে দাদাকে কি আমার মেয়েকে পালন করার ভার নিতে হবে? তো শান্তাদেবী সীতাদেবী এমন একজন বাবা পেয়েছিলেন যিনি কিন্তু নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন এবং তিনি মেয়েদের যত রকমভাবে এগিয়ে যাওয়া যায় সমস্ত কিছুতেই সহায়তা করেছিলেন। এবং সেই আমলে তার মেয়েদের বিয়ে হচ্ছে 28 আর 32 বছর বয়সে। এটাও কিন্তু খুব আলোচনার বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে খুব স্বাভাবিক মনে হলেও সেই সময় 28 এবং 32 বছর বয়সে দুই মেয়ের বিয়ে দিচ্ছেন বাবা এবং মেয়েদের ততদিন বাড়িতে রেখে দিয়েছেন, পড়াশুনো করিয়েছেন এবং সমাজের কথা ভাবেননি। এটাও যুগান্তকারী একটি নিদর্শন। অনেক পণ্ডিত মানুষকে তিনি রেখেছিলেন এবং শান্তাদেবীর প্রথম প্রকাশিত গল্প হলো সুনন্দা। সুনন্দা গল্পটি প্রকাশিত হওয়ার সাথে সাথে সাহিত্যিক হিসেবে তার নাম রটে যায় এবং তিনি লেখা শুরু করেন। তার একটি উপন্যাসের কথা মনে পড়ে, উদ্যানলতা, এবং সেই উদ্যানলতা উপন্যাসটি পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদও হয়েছিল। শান্তাদেবী এবং সীতাদেবী সম্মিলিতভাবে সংযুক্তা দেবী নামে, নামটা খেয়াল করুন, সংযুক্তভাবে কাজ করেছেন, তো সেই জন্য সংযুক্তা দেবী নামে তারা অনেক লেখা লিখেছিলেন এবং সেই সময়ের পাঠক সমাজে সমাদৃতও হয়েছিলেন। এবং ওই তার যে লেখা উদ্যানলতা উপন্যাসটি সেটা দ্য গার্ডেন ক্রিপার নামে অনুদিত হয়েছিল। তো শান্তাদেবী জীবনে অনেক লেখা লিখেছেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনদোলা, উষসী, সিথির সিঁদুর ইত্যাদি, এবং তথাকথিত নারীবাদী দৃষ্টিভঙ্গিতেই লিখেছিলেন। এবং আমি মনে করি যে সেই সময় দাঁড়িয়ে একটি মেয়ে যখন নারীবাদী দৃষ্টিভঙ্গিতে কোনো লেখা লিখছে সেটা খুব দরকার, খুব প্রয়োজন ছিল, কারণ অন্তঃপুরের কাহিনীটা একজন অন্তঃপুরবাসিনীই বলতে পারবেন। যদিও শান্তাদেবী সীতাদেবী অন্তঃপুরবাসিনী ছিলেন না, কিন্তু একটি মেয়ের কলমে মেয়ের কথা এটা কিন্তু খুব জরুরি যে সেই সময়ের ইতিহাসটাকে জানার জন্য। তো সেই দিক থেকে আমরা বলবো যে শান্তাদেবীর লেখা সেই সময়ের একটি ঐতিহাসিক দলিলও বটে। তিনি ছোটদের জন্যও লিখেছিলেন। সাত রাজার ধন, হুক্কা হুয়া ইত্যাদি লেখাগুলি শিশু সাহিত্যের অমর কীর্তি হিসেবে নির্বাচিত হয়। এবং একজন পণ্ডিত মহিলা লেখক এমন নিদর্শন তো খুব কম রয়েছে বাংলা সাহিত্যে। শান্তাদেবীকে কিন্তু আমরা সেই শ্রেণীতে রাখতে পারি যে যার পাণ্ডিত্য একটা সময় মানুষকে মুগ্ধ করেছিল। এবং আজকের যারা পাঠক তারা অনেক লেখা পড়ছেন, তারা অনেক লেখকের লেখার সমালোচনাও করছেন। আমি তাদের অনুরোধ করব যে শান্তাদেবীর লেখা পড়ুন, তার বোন সীতাদেবীর লেখাও পড়ুন। তার কারণ এরা কিন্তু বাংলা সাহিত্যে নিজেদের কীর্তি রেখে গিয়েছিলেন। আমরা স্বর্ণকুমারী দেবী, জ্ঞানদানন্দিনী দেবী তারা ঠাকুরবাড়ির মেয়ে ছিলেন বলে তাদের কথা আলাদাভাবে আলোচিত হয়, কিন্তু শান্তাদেবীর কথা সেইভাবে আমরা আলোচনার মধ্যে রাখি না। বা আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বা ধরুন চন্দ্রাবতীর রামায়ণের চন্দ্রাবতী, রাসসুন্দরী, তাদের কথা যেভাবে আসে, শান্তাদেবী কিন্তু সেইভাবে আমাদের মধ্যে পরিচিত নন, কিন্তু পরিচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। মহাকাল কিন্তু তার জন্য এই শ্রদ্ধাটুকু অন্তত রেখে দিয়েছে। আমরা যারা পড়ছি, তাদের নিয়ে লেখাপড়া করছি বা কথা বলছি আপনাদের সঙ্গে, আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এদের লেখা পড়ে দেখুন যে সেই সময়টা কেমন ছিল। সেই সময় দাঁড়িয়ে একটি মেয়ে যখন বলছেন, বাবাকে বলছেন তার চরিত্র, উপন্যাসের চরিত্র, যে আমাকে এত লেখাপড়া শেখালে সেটা কি বিয়ে দিয়ে দেওয়ার জন্য? সেটা আজকের যুগের মেয়ের জন্য খুব মানানসই একটি সংলাপ হতে পারে, কিন্তু সেই যুগের একটি নারী চরিত্রের জন্য মানানসই সংলাপ নয়, খুব বৈপ্লবিক সংলাপ। এবং সেক্ষেত্রে পরকীয়া প্রেমের জন্য একটি মেয়েকে যখন প্রায়শ্চিত্ত করতে বলা হচ্ছে, সে তার প্রেমকে গুরুত্ব দিচ্ছে,
সে আত্মহত্যা করছে কিন্তু প্রায়শ্চিত্ত করছে না। এই জায়গাটাও কিন্তু দেখার মতো যে কতটা বলিষ্ঠ পদক্ষেপ। কারণ সেই সময় সমাজ একটা মেয়েকে তো সমালোচনা করতোই, মেয়ের লেখাকেও ছিছি করার জন্য তারা অপেক্ষা করে থাকতো। তো যাই হোক, সেই দিক থেকে শান্তা দেবী একজন আলাদা রকম লেখক, এই সম্মানের দাবি রাখেন। এবং শান্তা দেবীর লেখায় বাল্যবিবাহ, বিধবা বিবাহ, এই সমস্ত তখনকার দিনের মেয়েদের সমস্যাগুলি খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবং তিনি শুধুমাত্র যে আবেগপ্রবণ লেখা লিখেছেন তা নয়, তত্ত্ব এবং তথ্যের সম্মিলনে তিনি অনেক প্রবন্ধও লিখেছিলেন যেগুলো পাণ্ডিত্যের দাবি রাখে। তাহলে আর কি, শান্তা দেবীর কথা তো কিছুটা বললাম, এবং শান্তা দেবীর কথা পড়তে পড়তে মনে হচ্ছে যে আজকের যুগেও কত মেয়ে লিখে চলেছেন, কত নীরব বিপ্লব হয়ে চলেছে, এবং সেই সমস্ত বিপ্লব কিন্তু একটা সময় সাহিত্যের ভাণ্ডারে সঞ্চিত থাকবে। আজকের কথাও হয়তো অনেক অনেক বছর পরের কোনো মেয়ে পড়তে পড়তে ভাববেন যে আচ্ছা, সময়টা এরকম ছিল, সমাজটা এরকম ছিল, তো আর দেরি কেন, শান্তা দেবীর লেখা পড়ুন এবং পড়ে জানান কেমন লাগলো। আচ্ছা, আমি যেই এতদিন ধরে আপনাদের সাথে গল্প করছি মহিলা লেখকদের নিয়ে, আমি চাই যে আপনাদের মধ্য থেকে কোনো প্রশ্ন উঠে আসুক। আপনাদের যদি মনে হয় যে আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন বা আমার বক্তব্য নিয়ে কোনো কথা বলবেন, তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আর কিছু নয়, সময় আপডেটসের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং আর কি, অপেক্ষা করুন আমার জন্য। পরের সপ্তাহে আবার ফিরে আসবো আরেকজন কোনো লেখককে নিয়ে, আরেকজন লেখকের জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাক। নমস্কার।